আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের চাহিদার চেয়েও ৩ কোটি বেশি করোনা টিকার মজুদ, এসএমএস জটিলতায় বুস্টার ডোজ নিতে ভোগান্তিতে অনেকে। নির্বাচন কমিশন পুনর্গঠনের আগে নতুন আইন প্রণয়নের সুযোগ নেই, জানালেন আইনমন্ত্রী। শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে হলি ফ্যামিলি হাসপাতালের সহকারী অধ্যাপক গ্রেপ্তার, সাময়িক বরখাস্ত। এবং কৃষি, প্রবাসী আয় ও ইতিবাচক রপ্তানির কারণে মহামারীর মধ্যেও চাঙা অর্থনীতি, রেমিটেন্স প্রণোদনা বাড়ানোর সুপারিশ। এবার বিস্তারিত। বুস্টার ডোজ দেওয়ার পরেও প্রয়োজনের তুলনায় ৩ কোটি ডোজ বেশি টিকা সরকার সংগ্রহ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। লক্ষ্য পূরণে বুস্টার সহ মোট ২৮ কোটি ডোজ টিকার প্রয়োজন বলেও জানান তিনি। জানুয়ারি থেকে প্রতি মাসে ৪ কোটি ডোজ করে টিকা দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এজন্য প্রতিটি ওয়ার্ডে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঢাকা ক্লাবে রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীতে দেশেই কোম্পানিটি করোনাসহ নানা রোগের ভ্যাকসিন তৈরি করবে। আমরা ভ্যাকসিনের কখনোই ঘাটতি এ সময় করোনা মোকাবিলায় এ পর্যন্ত ৩১ কোটি ডোজ টিকা কেনা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মে জুনের মধ্যে দেশের ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে বলেও জানান তিনি। আমরা প্রতিটি ওয়ার্ড থেকে এখন ভ্যাকসিন দিব। আগামী মাস থেকে প্রত্যেক মাসে ৪ কোটি ভ্যাকসিন আমরা দিব। মে জুনের মধ্যে যাতে আমাদের টার্গেটেড পপুলেশন ১২ কোটি পপুলেশনকে আমরা যাতে ফুললি ভ্যাকসিনেট করতে পারি, ডাবল ডোজ দিতে পারি। আমাদের ২৮ কোটি ভ্যাকসিন লাগবে বুস্টার ডোজ সহ। আমাদের ৩১ কোটি ভ্যাকসিন আমাদের পরিকল্পনা হাতে রয়েছে। কারণ বুস্টার ডোজ দেওয়ার পরেও আমাদের ৩ কোটি ভ্যাকসিন আমাদের থাকবে। বুস্টার ডোজ শুরু হওয়ার পর থেকে এসএমএস না পাওয়া সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী। বুস্টার ডোজ দেওয়ার আগে আমরা অনেক পরিকল্পনা করেছি এবং আমরা শুরুই করি নাই যে পর্যন্ত আইসিটি মিনিস্ট্রি তার যে প্রোগ্রামটা সুরক্ষা প্রোগ্রাম আপডেট না করেছে। এসএমএস গেলেই শুধু যাবে, আপনি এসএমএস ছাড়া যদি লোক চলে আসে বেশি, সেটা তো আমাদের কিছু করার থাকে না। কিছু ইনহেরেন্ট সমস্যাও আছে, যেমন কেউ নিবন্ধন করেছে দোকান থেকে, এসএমএসটা দোকানে চলে যায়, অন্য লোকের কাছ থেকে করেছে এবং স্থান চেঞ্জ করেছে, মোবাইল চেঞ্জ করেছে। কাজেই এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু ভ্যাকসিন সকলেই পাবে। শুধুমাত্র ভ্যাকসিনই করোনা মোকাবিলায় যথেষ্ট নয় তথ্য দিয়ে মন্ত্রী সবাইকে সঠিক নিয়মে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো দেয়া হয় করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজ। তবে এদিনও শুধু ষাটোর্ধ্ব নারী পুরুষকে এ টিকা দেওয়া হয়। কেন্দ্রের সক্ষমতা অনুযায়ী পাঠানো হচ্ছে নির্দিষ্ট সংখ্যক এসএমএস। তবে দ্বিতীয় ডোজ দেওয়ার মেয়াদ ন্যূনতম ৬ মাস এবং বয়স নির্ধারিত থাকায় কেন্দ্র অনুযায়ী টিকা প্রাপ্তদের সংখ্যা কম। এদিকে আগে ভাগে বুস্টার ডোজ নিতে পেরে সন্তুষ্ট টিকা প্রাপ্তরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ১৯ ডিসেম্বর দেশে বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। ৮ দিন পর্যবেক্ষণ শেষে ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করা হয়। করোনার টিকার সাধারণ কার্যক্রমের পাশাপাশি বুস্টার ডোজ নিতে রাজধানীর কেন্দ্রগুলোতে দ্বিতীয় দিনেও ছিল সরব উপস্থিতি। যদিও এসএমএস ছাড়া টিকা নেওয়ার সুযোগ না থাকায় কোনো ধরনের ভিড় ছিল না। ঝামেলা ছাড়াই বুস্টার ডোজ নিতে পেরে খুশি টিকা গ্রহণকারীরা। খুব আনন্দ লাগছে, ভালো লাগতেছে। আমরা কোনো রোডই না পারাপারি নাই, একদম সাথে আসছি, দিয়ে দিতে পারছি। গতকালকে এসএমএস পেয়েছি, আজকে বুস্টার নিয়েছি। খুবই ভালো লাগছে যে আমার তাড়াতাড়ি মেসেজটা আমি পাইয়ে গেছি। কোনো ধরনের নিবন্ধন ছাড়াই কেন্দ্র থেকে এসএমএস পেয়ে নির্দিষ্ট তারিখে এসে টিকা নেওয়ার সুযোগ থাকায় কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। সহজ প্রক্রিয়ায় বুস্টার ডোজ নিতে পেরে স্বস্তি প্রকাশ করেন প্রবীণরা। নিবন্ধন আলাদা করতে হয় নাই, অটোমেটিক এসএমএস চলে গেছে। আমরা সত্যি ভাগ্যবান
মানে শুরুতেই দিতে পেরেছি এবং এই পর্যন্ত কোনো সমস্যায় পড়িনি দিতে গিয়ে। বয়স্ক স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনারদের করোনা টিকার বুস্টার ডোজ কার্যক্রমের আওতায় রাখা হলেও শুরুতে বয়স্কদের এসএমএস পাঠানো হচ্ছে। এ কারণে বুস্টার ডোজের জন্য বাড়তি চাপ নেই। তবে ফ্রন্টলাইনার ও স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হলে চাপ কিছুটা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যে যখন দিয়েছে সেই অনুযায়ী তার 6 মাস যখন ম্যাচুরিটি হবে ভ্যাকসিনের, সেই অনুযায়ী লিস্ট এসে চলে আসে 6 মাস পরে দেওয়ার নিয়ম এবং সাথে হলো 60 ঊর্ধ্ব বয়স। আবার যখন আমাদের ফ্রন্টলাইনার অ্যাড হবে তখন কিন্তু আরও অনেক কিছু অ্যাড হবে, অনেক মানে ভ্যাকসিনের জন্য গ্রহীত আমরা পাবো। তো সেক্ষেত্রে সেই অনুযায়ী মেসেজটা আমরা দিচ্ছি। বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা নির্বাচন করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী অধিকাংশ কেন্দ্রে ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে দেওয়া হচ্ছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন সংক্রমণের কথা বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। প্রথম ধাপে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বুস্টার ডোজের কার্যক্রম শুরু হলো। পরবর্তীতে দেশব্যাপী এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে যারা এসএমএস পাননি তারা যাতে কেন্দ্রে ভিড় না করেন সেজন্য অনুরোধ জানানো হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে একদিনে আরও 1 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 28,063 জনে। গত 24 ঘন্টায় 21,079টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 495 জন। শনাক্তের হার 2.37%। এ সময় সুস্থ হয়েছেন 372 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নির্বাচন কমিশন গঠনে নতুন করে আইন প্রণয়নের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাবের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী বছরের 15 ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন সম্ভব নয়। রিপোর্ট করছেন জিএম তসলিম। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই বিষয়ে রাষ্ট্রপতি সংলাপ করছেন। তাদের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আগামী নির্বাচন মহামান্য রাষ্ট্রপতি আপনারা দেখেছেন এই তার যে ডায়ালগ সেটা শুরু করে দিয়েছেন। তিনি যেই সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি মনে করি যে আগামী নির্বাচন কমিশন গঠিত হবে। মহামান্য রাষ্ট্রপতির এটা দায়িত্ব, মহামান্য রাষ্ট্রপতির এটা প্রেরোগেটিভ। আপিল বিভাগের প্রত্যেকের প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতা রয়েছে জানিয়ে আইনমন্ত্রী আরও বলেন, তবে তা নিয়োগ দেওয়ার এখতিয়ার কেবল রাষ্ট্রপতির। এছাড়া গণমাধ্যম কর্মী আইন প্রণয়ন হচ্ছে। আসন্ন সংসদে তা পাশের ইঙ্গিত দিয়েছেন তিনি। ডিজিটাল সিকিউরিটির মধ্যে যেই সব মামলাগুলি হবে আগে সেইগুলি সেই আইন শৃঙ্খলা বাহিনীর সেই সেলে যাবে এবং এই সেলে যাওয়ার পরে তারা দেখবে যে কমপ্লেইনটা সঠিক কিনা, এবং যদি কমপ্লেইনটা একটা মামলা হওয়ার মতন হয় তখন সেটা কোর্টে মামলা রুজু করার জন্য তারা সুপারিশ করবে। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল তা ফৌজদারি দণ্ডবিধির 401 ধারা অনুযায়ী নিষ্পত্তি হয়ে গেছে। তাকে আবার বিদেশে নিয়ে যেতে হলে নতুন করে আবেদন করতে হবে। একটা নিষ্পত্তি করার দরখাস্ত কিন্তু পুনর্বিবেচনা করার ক্ষমতা আমার নাই আইনে। এখন উনি যদি বলেন যে আমি এই আপনারা যে আমাকে শর্তযুক্ত করেছেন, ছেড়ে দিয়েছেন, এটা আমি মানি না, আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব, তখন উনি দরখাস্ত করতে পারেন। অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। এর আগে গত 22 ডিসেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন কলেজের শেষ বর্ষের এক ছাত্রী। জিডিতে সেই শিক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষায় পাশ না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে শিক্ষক সালাউদ্দিন তাকে মেসেঞ্জারে খারাপ প্রস্তাব দেন, যার পরিপ্রেক্ষিতে র্যাব ওই চিকিৎসককে গ্রেফতার করে। এদিকে অভিযোগের প্রেক্ষিতে ডাক্তার সালাউদ্দিন চৌধুরীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কাল প্রকাশিত হচ্ছে এবছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন এবং পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকালে প্রধানমন্ত্রীর ঘোষণার পর পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। গত 14 নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। সারা দেশে পরীক্ষার্থী ছিল 22,27,113 জন। গণপরিবহনে নৈরাজ্য ও অনিয়ম রোধে রাজধানীতে BRTA ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত রয়েছে। যৌথ এই অভিযানে নগরীর বেশ কয়েকটি বাসে জরিমানা করে তারা। কয়েকটি রুটে অভিযান পরিচালনা করায় বাস সংকটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। গণপরিবহনে বিশৃঙ্খলা ও অনিয়ম রোধে একদিকে চলছে BRTA ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ অভিযান, অন্যদিকে রাজধানীর বিভিন্ন রুটে দেখা দেয় বাসের তীব্র সংকট। অভিযান পরিচালনার আধা ঘন্টার মধ্যেই কয়েকটি রুটে দেখা দেয় গণপরিবহন সংকট। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় গাড়ির জন্য যাত্রীদের অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। চিটাগাংয়ের দামও গাড়ি আইতাছে না, যে পরিমাণ যাত্রী সেই পরিমাণ বাস দরকার। আগে বিআরটিতে তখন ওনারাও মনে করেন 40 টাকা ভাড়া 50 টাকা রাখছে। আমরা তো স্যার মূর্খ মানুষ, আমরা তার পড়ালেখা কোনটা রোড পারমিট কোনটা গাড়ি কাগজ এগুলো তো আর আমরা চিনি না। 26 ডিসেম্বর থেকে নগর পরিবহনের 50টি বাস চালু করা হলেও বন্ধ রয়েছে রজনীগন্ধা ও সিটি লিংকের প্রায় 150 বাস। ফলে ক্ষোভ প্রকাশ করেন এসব পরিবহনের চালক ও হেলপাররা। আজকে যদি সব গাড়ি বন্ধ থাকে এই ড্রাইভারগুলা কই যাবে? এই যে আমাদের গাড়িগুলি বন্ধ, এখন আমাদের একলা কষ্ট না, জনগণের কষ্ট। দেখেন আপনি একটা গাড়ি আছে, শয়ে জনগণ কষ্ট করতেছে। নগরীর সব রুটে পরিবহনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের ভোগান্তি কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা 50টা দিয়ে শুরু করলাম, আমরা প্রয়োজনে আরও বাস বাড়াবো এবং প্রত্যেকটা রুটেই এই ডিসিপ্লিন ওয়েতে বাস দেওয়া হবে। দুই সিটি কর্পোরেশন যেহেতু উদ্যোগ নতুন করে নিয়েছে, তাদেরকে একটু সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। এদিকে পরিবহন সেক্টরে অনিয়ম ঠেকাতে অভিযান পরিচালনার সাথে যাত্রীদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের জনবান্ধব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নগরবাসী। শফিউল আলম সুজন, ATN বাংলা, ঢাকা। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা ও নির্বাচনকালীন সরকার গঠন সহ রাষ্ট্রপতির কাছে 3টি প্রস্তাব ও সার্চ কমিটির জন্য 5 জনের নাম দিয়েছে BNF। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে এসব প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট BNF। দলের 7 সদস্যের প্রতিনিধি অংশ নেন সংলাপে। পরে সাংবাদিকদের কাছে রাষ্ট্রপতির কাছে দেয়া প্রস্তাব তুলে ধরেন BNF প্রেসিডেন্ট SM আবুল কালাম আজাদ। সন্ধ্যা ইসলামী ঐক্যজোটের সাথে সংলাপে বসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে বলে আশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কেউ সংলাপে আসুক বা না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপি পদে পদে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। কেউ সংলাপে আসুক আর না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। আমরা আশা করছি নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে অংশ নেবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিরূপ মন্তব্য করেছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর FDCতে চলচ্চিত্র পরিচালক সমিতির 40 বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, সংবিধান অনুসারেই নির্বাচন কমিশন গঠন ও ভোট অনুষ্ঠিত হবে। ক্ষমতায় যেতে বিএনপি এখন চোরাগুলির পথ খুঁজছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, এটি তারা 14 সালে নির্বাচন থেকে পালিয়ে গেছে, 18 সালে নির্বাচন থেকে পালাতে গিয়ে আবার অংশগ্রহণ করেছে এবং তারা এগুলো করতে গিয়ে জনগণ থেকে দূরে সরে গেছে। এই জন্য নির্বাচন কমিশন, গণতন্ত্র কোনোটার উপরে তাদের আস্থা নেই। তারা আসলে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে যাতে চোরাপথে তারা ক্ষমতায় যেতে পারে।
গণতন্ত্র ও খালেদা জিয়াকে বাঁচাতে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের মতো আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের সক্ষমতা বিএনপির আছে। ক্ষমতা ধরে রাখতে সরকার দেশে খুন, গুম, নির্যাতনের রাজত্ব কায়েম করেছে বলেও দাবি করেন নজরুল ইসলাম খান। গণতন্ত্র বারবার নিহত এবং আহত হয়েছে আজকে যারা ক্ষমতা আসেন তাদের হাতে, আর গণতন্ত্র বারবার পুনর্জীবন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতা শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার হাতে। আজও বাংলাদেশের গণতন্ত্রের এই দুঃসময় গণতন্ত্রকে পুনরায় জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব এবং সক্ষমতা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে পুরোদমে প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকেই সিদ্ধিরগঞ্জের 1 নম্বর ও 2 নম্বর ওয়ার্ডের মিজমিজি এলাকায় লিফলেট বিলি, গণসংযোগ ও ভোট চান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে প্রথম কাজ হবে অযাচিতভাবে যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি করা হয়েছে এবং পানির যে নতুন ট্যাক্স ধার্য করা হয়েছে তা কমানো। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি বিকেলে 8 নম্বর ওয়ার্ডের গোদনাইল এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি নৌকার বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে সকালে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় করেন সেলিনা হায়াত আইভি। 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। সিটি কর্পোরেশনের দ্বারা যে জন দুর্ভোগ বৃদ্ধি করা হয়েছে সেগুলি কমিয়ে আনা হবে। আমি এই প্রথম আসলাম, আজকে মানে প্রচারণা শুরু করলাম নৌকা প্রতীক নিয়ে, এবং আপনারা দেখেছেন যে এখানে আমি তো সবে শুরু করেছি, আরো যাব ইনশাল্লাহ। এইরকমই হবে এবং নৌকা জয়যুক্ত হবে ইনশাল্লাহ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনকে নাগরিক সংবর্ধনা দিয়েছে সিটি কর্পোরেশন। সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের গৌরব সমুন্নত রাখা, সিলেট ঢাকা মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ প্রকল্প অনুমোদন সহ জেলার সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় সিলেট 1 আসনের সংসদ সদস্য ডক্টর এ.কে. আব্দুল মোমেনকে এ সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে স্থানীয় রেজিস্ট্রারি মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ছাড়াও স্থানীয় পেশাজীবী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। তবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বিভিন্ন সময় আওয়ামী লীগ বিরোধী বক্তব্য প্রদানের অভিযোগ তুলে পররাষ্ট্রমন্ত্রী সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কৃষি, প্রবাসী আয় ও ইতিবাচক রপ্তানির কারণে মহামারীর মধ্যেও অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে করোনার অভিঘাত সঠিকভাবে চিহ্নিত করে প্রয়োজনীয় নীতি গ্রহণ করাই বাংলাদেশ ব্যাংকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য প্রবাসী আয়ের নগদ প্রণোদনা 2 থেকে বাড়িয়ে 3 ভাগ করার সুপারিশ করছেন অর্থনীতিবিদরা। রাজধানীতে 5 দশকের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়ে সেমিনারে এসব তথ্য জানানো হয়। শরফুল আলমের রিপোর্ট। মহামারীর মধ্যেও শস্য উৎপাদনে সফলতা এসেছে কৃষি খাতে। স্বাভাবিক সময়ের মতোই করোনা দুর্যোগেও কৃষি পণ্যের উৎপাদন হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বাংলাদেশ ব্যাংকের সময়মতো সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের কারণেই অর্থনীতি স্থিতিশীল রয়েছে। টেকসই ও সামষ্টিক অর্থনীতির প্রসারে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন অর্থনীতিবিদ ও গবেষকরা। কৃষি ছিল আমাদের রক্ষা কবচ, আমাদের প্রবাসী আয় ছিল আরেকটি পিলার, রপ্তানি খাত। এই 3টি পিলারকেই আমাদের সমর্থন যুগিয়ে যেতে হবে। রেমিটেন্সের জন্য যে নগদ সহায়তা দেওয়া হয় সেটি আরো 1% বাড়িয়ে দেওয়া হোক। And reversing the ongoing COVID-related economic shock and restoring the growth momentum are among the most important development challenges currently facing Bangladesh. সরকারি ব্যয়, স্বল্প সুদে ঋণ বিতরণ, সামাজিক নিরাপত্তার বলয় বাড়ানো ও বাজার ব্যবস্থায় অর্থ সরবরাহ নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। তবে অর্থনীতির উন্নয়ন সূচকের ধারাবাহিকতা ধরে রাখাই কঠিন হতে পারে বলে মনে করছেন অনেকেই। 1,88,000 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, 30% বাজেট থেকে অর্থের সংস্থান করা হয়েছে, 70% কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে
বাস্তবায়ন করা হচ্ছে। সেন্ট্রাল ব্যাংক রেগুলেটরের ভূমিকা ভুলে যে উন্নয়ন সহযোগীর ভূমিকা পালন করেছে। শুধু জিডিপি প্রবৃদ্ধির দিকে আমরা এত মনোযোগ দিচ্ছি, কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্রেডিবিলিটি অ্যান্ড ইন্টিগ্রিটি ছাড়া ভবিষ্যতে কিন্তু আনস্টেবল ফাইন্যান্সিয়াল সেক্টর গ্লোবালি এগুলোর সাথে মিলিয়ে চলতে পারবো না। ব্যাংক্রাপসি যদি সঠিকভাবে করা যায় তাহলে বড় একটা প্রতিষ্ঠানকে নিয়ে খণ্ড খণ্ড করে ছোটভাবে যারা ম্যানেজেবল হয় সেভাবে অন্যদের কাছে দেওয়া যেতে পারে। 5 দশকের অর্থনীতি প্রসারে নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক উন্নয়ন ব্যাংকের কাজ করছে বলেও জানান বর্তমান ও সাবেক গভর্নররা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার অন্যতম হোতা মনির হোসেন সহ 4 জনকে রামপুরা ও কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেফতারকৃত মনির ঘটনার অন্যতম হোতা বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মূলত ওই সময়ে ছাত্রদের হাফ বাড়া এবং নিরাপদ সড়ক সংক্রান্ত আন্দোলন চলমান ছিল। ঠিক ওই সময়ে একটি চক্র অপপ্রচারের মাধ্যমে উক্ত দুর্ঘটনাকে একটি সহিংসতা পর্যায়ে নিয়ে যায় এবং দেশে একটি অরাজকতার সৃষ্টির চেষ্টা করে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংরেজি মাধ্যম সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাকে বাধ্যতামূলক করার তাগিদ দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার 100 বছর পূর্তি উপলক্ষে দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তাগিদ দেন তিনি। এ সময় নজরুল গবেষণা বাড়ানোর কথাও বলেন ডক্টর মাহফুজুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বলবীর আমি চির উন্নতশীল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার 100 বর্ষ পূর্তি উপলক্ষে নজরুল সেন্টার কর্তৃক স্মারকগ্রন্থ বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা এবং বিদ্রোহী কবিতার 141 লাইনের উপর ভিত্তি করে পেইন্টিং বুক বিদ্রোহী 100 ইয়ার্স প্রকাশিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে বিদ্রোহী কবির মর্মবাণী পৌঁছে দিতেই এমন উদ্যোগ জানালেন সংশ্লিষ্টরা। 4 লাইন 5 লাইন করে একটা পেজে এবং সেটার ইংরেজি ট্রান্সলেশনও আছে এবং সেই 4 লাইন 5 লাইনের উপরে বেস করে একটা পেইন্টিং, একটা কবিতার বইয়ে 29টা পেইন্টিং, 64 পেজের একটা বই। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেম, দ্রোহ আর সাম্যের কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি এবং আমরা গর্বিত এরকম একজন কবি আমাদের জাতীয় কবি। আসলে যিনি সারা জীবন মানুষের জন্য গান গেয়ে গেছেন, আম জনতার কবি, মানুষের কথা বলে গেছেন। যুদ্ধ যখন শুরু হয়, সংগঠিত হচ্ছিল, তার নেপথ্যেও তো নজরুল কাজ করেছেন, তার কবিতা কাজ করেছে, তার কাব্য কাজ করেছে, তার সৃষ্টি কাজ করেছে। আর সেই সমস্ত কাব্য কথা, কাব্য গল্প, কাব্য কাহিনীর আমরা হচ্ছি আজকে নীরব সাক্ষী। অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, বিদ্রোহী কবির গান ও কবিতা আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জুগিয়েছে। নজরুলকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণে জোর দেন তিনি। আজকে স্বাধীনতার যে উৎসাহ, শুধু তাই না, আমাদের বাঙালিদের শুরু থেকেই, স্বাধীনতা আন্দোলনের শুরু থেকেই আমাদের কবি নজরুলের কবিতা বলেন, গান বলেন, আমাদের প্রেরণা যোগাইছে। সবার দিকে দৃষ্টি রাখা উচিত যে আমাদের নেক্সট প্রজন্মের মধ্যে বাংলাটাকে টিকে রাখার জন্য বাংলা সাবজেক্টটাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কম্পালসারি করা উচিত। আজকাল লোকে এই বই কিনে পড়ার অভ্যাসটা কমে গেছে। বই এটা আপনার করছেন, সুন্দর একটা জিনিস করছেন, এটা আপনি অনলাইনে ছেড়ে দেন। শোষণ, অত্যাচার, নির্যাতন আর বৈষম্যের বিরুদ্ধে বঞ্চিত অবহেলিত মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তিকল্পে নজরুলের বিদ্রোহী কবিতা এক অসামান্য বিদ্রোহ। তার 1 বছরের মধ্যেই তার 1 বছরের শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কবিতা লেখার জন্য। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা সংকট কাটিয়ে আবারও সচল হচ্ছে দেশের অর্থনীতি। সরকারের দেয়া সহজ শর্তের প্রণোদনা সহায়তার সুবাদে শিল্প ও কলকারখানায় আবারও বাড়ছে উৎপাদন, বাড়ছে আমদানি রপ্তানি আয়ও।
মহামারীর সময় ঝুঁকি নিয়ে আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেয়ায় অর্থনীতির প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফিরছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শরফুল আলমের আরেকটি রিপোর্ট। করোনা মহামারী কাটিয়ে আবারও ব্যস্ত কলকারখানা, সেখানে পণ্য উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। সবচেয়ে বড় মৌসুম শীতে বাড়ছে বিভিন্ন পণ্য ও সেবার চাহিদা। এসব চাহিদা মেটাতে কাজ করছেন ক্ষুদ্র কুটির শিল্প থেকে শুরু করে বড় শিল্প উদ্যোক্তারাও। সরকারের দেয়া প্রণোদনা সহায়তার কারণেই ব্যবসা বাণিজ্য আবারও ঘুরে দাঁড়াচ্ছে। এসব অর্থ সহায়তা ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আর তাই 2021 সালকে অর্থনীতি পুনরুদ্ধারের বছর হিসাবেও আখ্যায়িত করছেন অনেকেই। সঠিক সময়ে বেশ কিছু ভালো সিদ্ধান্ত নেওয়ার ফলে আমাদের ইকোনমি কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো যতটুকু নেগেটিভ গ্রোথ আসছে আমাদের কিন্তু সেটা আসেনি। আমরা সরকারের ইনসেন্টিভ যে কাজগুলো দিয়েছিল সেগুলো যথাযথভাবে ব্যাংকগুলো বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। সবগুলো সেক্টরে কিন্তু সরকারের প্রণোদনা বাস্তবায়ন করার ফলে 2021 কিছুটা স্টেবল হয়েছে। প্রথম ধাক্কায় যারা অনেকে নিচে পড়ে গিয়েছিলেন, শ্রমবাজার থেকে বাইরে চলে গিয়েছিলেন, তারা আবার শ্রমবাজারে ফেরত আসছেন। অনেকে যারা দরিদ্রদের সাথে নতুন দরিদ্ররা যোগ হয়েছিলেন, তারা অনেকে আবার কর্মসংস্থানে ফিরে আসার ফলে আয় বেড়েছে। করোনা শনাক্তের প্রায় 2 বছর পর অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াচ্ছে। এমন সময় ওমিক্রন নিয়ে নতুন করে পরিকল্পনা নিতে হবে বলে মনে করছেন কেউ কেউ। চলমান প্যান্ডেমিকের সাথে অর্থনীতির গতি প্রকৃতি তো খুবই ওতপ্রোতভাবে জড়িত। এক স্বাস্থ্য ঝুঁকি কমাতে পারলে অর্থনীতি ঝুঁকি আমরা কমাতে পারবো। ওমিক্রন কতটুকু আমাদেরকে আক্রান্ত করবে, কতটুকু প্রভাবিত করবে, যদি সেইভাবে প্রভাবিত না হয় তাহলে 2021-এ যে স্টার্ট আপটা হয়েছে এখন থেকে যদি বলি আমি, তাহলে 2022-এ সেই রকম কোনো চ্যালেঞ্জ আসবে বলে মনে হয় না। অর্থনীতি সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকিং কার্যক্রম আরও জোরদার করেছে ব্যাংকগুলো। ব্যবসা বাণিজ্যের প্রসারে প্রয়োজনীয় সেবা দিচ্ছে তারা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাষ্ট্রদ্রোহী খবর প্রকাশের অভিযোগে হংকংয়ের একটি পত্রিকা অফিসের সাবেক ও বর্তমান 7 সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গণতন্ত্রপন্থী স্ট্যান্ড নিউজ নামক পত্রিকা অফিসটিতে তল্লাশির জন্য 2 শতাধিক পুলিশও মোতায়েন করা হয়েছে। জব্দ করা হয়েছে অফিসটির কম্পিউটার ও অন্যান্য নথিপত্র। এরপর পত্রিকাটির ফেসবুক পেজে কর্তৃপক্ষ জানায় তারা অফিসটি বন্ধ করে দিয়েছে এবং একদিনের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পোস্ট করা সব তথ্য মুছে ফেলা হবে। এ নিয়ে তোলপাড় শুরু হলে জাতীয় নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পুলিশের মুখ্য কর্মকর্তা। গত 30 জুন চীনের পার্লামেন্টে পাশ হয় বিতর্কিত হংকং নিরাপত্তা আইন। এতে আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটির উপর বেইজিংয়ের প্রভাব বাড়ায় হংকংয়ের নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতা বিনষ্ট হচ্ছে বলে মত সমালোচকদের। 21-এ পদকপ্রাপ্ত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের 26তম মৃত্যুবার্ষিকী আজ। 1995 সালের 29 ডিসেম্বর ফুলছড়ি উপজেলার যমুনা নদী পার হবার সময় ফেরি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। 1945 সালের 27 জুন রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোনাজাত উদ্দিন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি 12টি তথ্যভিত্তিক গ্রন্থ, গল্প, ছড়া ও নাটক লিখেছেন তিনি। তার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে রংপুরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। বিড়ি শিল্প বন্ধের ষড়যন্ত্র এবং বৈষম্যমূলক নীতির প্রতিবাদে কুষ্টিয়াতে বিড়ি শ্রমিক ও তামাক চাষিরা মানববন্ধন করেছে। কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে সকল ষড়যন্ত্র প্রতিহত করে বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণার দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা। কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন নজিবুর রহমান। বর্তমানে দেশে 106টি বিড়ি কারখানার উপর জীবিকা নির্বাহ করছে 25 লাখেরও অধিক বিড়ি শ্রমিক। এসব শ্রমিকের বেশিরভাগই সমাজের অসহায়, অবহেলিত, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা। বহুজাতিক তামাক কোম্পানির ষড়যন্ত্র ও বৈষম্যমূলক নীতির কারণে অনেক কারখানাই এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। ফলে কাজ হারিয়েছেন এই শিল্পের সাথে জড়িত অনেকেই। শ্রমিকদের কাজের নিশ্চয়তা, মজুরি বৃদ্ধি, বিড়ির উপর 10% অগ্রিম কর প্রত্যাহার সহ 5 দফা দাবিতে কুষ্টিয়া অঞ্চলের বিড়ি শ্রমিক ও তামাক চাষী সংগ্রাম পরিষদ এ মানববন্ধন করে।
আমাদের দাবি নকল ফ্যাক্টরিগুলো বন্ধ হোক। আমাদের দাবি সরকার 10% ভ্যাট অগ্রিম কমাতে হবে। বিড়ি শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য বাংলাদেশের নিম্নতম মজুরি বোর্ড হইতে বাজার অনুযায়ী শ্রমিকদের মজুরি ঘোষণা করতে হবে। ভ্যাট বৈষম্য দূর করার সাথে সাথে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা এবং কর্মের নিশ্চয়তা সহ বিড়ি শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জেলা শ্রম বিষয়ক সম্পাদকের। বিড়ির উপরে শুল্ক যেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে শুল্ক, সেটা বন্ধ করতে হবে। তাহলে হচ্ছে এই বিড়ি শ্রমিকরা এখন যেটা হয়তো 50 টাকা হাজার পাচ্ছে, 40 টাকা হাজার পাচ্ছে, সেখন সেটা 100 টাকা হাজারে রূপান্তরিত হবে। বিড়ি শিল্পের সংশ্লিষ্টরা মনে করেন এই শিল্পের প্রতি নজর দিলে এখান থেকে বড় অঙ্কের রাজস্ব আদায় করতে পারবে সরকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। দুই দিন উত্থানের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও লেনদেন উভয় কমেছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 11 পয়েন্ট কমে ৬,৭৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া সরিয়া সূচক 4 ও 30 সূচক 1 পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয় 735 কোটি 37 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 377টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 133টির, কমেছে 196টি ও অপরিবর্তিত রয়েছে 48টি কোম্পানির শেয়ারের দর। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 53 কোটি 38 লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া 294টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 119টি, কমেছে 138টি এবং অপরিবর্তিত রয়েছে 37টি কোম্পানির শেয়ার দর। এবার পার্টেক্স খেলার খবর। নিউজিল্যান্ড একাদশ ও বাংলাদেশের মধ্যকার 2 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বোলারদের পর রানের দেখা পেয়েছেন ব্যাটাররাও। বৃষ্টিতে প্রথম দিন খেলা হয়েছিল মাত্র 28 ওভার, যেখানে 5 উইকেট হারিয়ে 71 রান করেছিল নিউজিল্যান্ড একাদশ। দ্বিতীয় দিনে 7 উইকেটে 146 রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এরপর মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়ের 50-তে 8 উইকেটে 259 রান করে বাংলাদেশ। মুশফিক এবং জয়ে প্রত্যেকে 66 রান করেন। এছাড়া লিটন দাস করেন 41 রান। আগামী 1 জানুয়ারি 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বর্ণিল আয়োজনে শুরু হলো আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশিপ। পল্টন ময়দানে সন্ধ্যায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিওএ মহাসচিব সৈয়দ শাহিদ রেজা, কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান সহ অন্যান্যরা। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে রং বেরঙের বেলুন হাতে দলগুলো মার্চ পাস্টে অংশ নেয়। এরপর ছিল আতশবাজির রোশনাই ও মনোজ্ঞ ডিসপ্লে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে চাহিদার চেয়েও 3 কোটি বেশি করোনা টিকার সংগ্রহ। এসএমএস জটিলতায় বুস্টার ডোজ নিতে ভোগান্তিতে অনেকে। নির্বাচন কমিশন পুনর্গঠনের আগে নতুন আইন প্রণয়নের সুযোগ নেই, জানালেন আইনমন্ত্রী। শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে হলি ফ্যামিলি হাসপাতালের সহকারী অধ্যাপক গ্রেপ্তার, সাময়িক বরখাস্ত। এবং কৃষি, প্রবাসী আয় ও ইতিবাচক রপ্তানির কারণে মহামারীর মধ্যেও চাঙ্গা অর্থনীতি, রেমিটেন্সে প্রণোদনা বাড়ানোর সুপারিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18bangla news। ধন্যবাদ সবাইকে।